আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো। ইনভাইটেশন এডুকেটরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনা। একটু স্কিপ করে দিন, আমি তো বইটা রেডি করতে ভুলে গেছি। এইচএসসি পাঠ্য বইয়ের বাংলা প্রথম পত্রের 231 নম্বর পৃষ্ঠার কবিতা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনা। লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। ওনার কবিতাটা আসলে এমন এমন ভাষায় লেখা আছে যেগুলো আর কি নর্মালি একটা স্টুডেন্ট বুঝতে গেলে অনেক কষ্ট হয় বা তোমরা অনেকে বুঝো না, কিন্তু এই কবিতার ভাবার্থগুলো যে এত ইজি সেটা তোমরা কল্পনাও করতে পারবে না। এখন আমি তোমাদের সবগুলো যদি ভাবার্থগুলো তোমাদের কাছে বলি তাহলে তোমরা আসলে বুঝবে না যে কবিতা এত সহজ। এটা দেখতে হয়তো কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে এটা খুবই সহজ। চলো, তোমরা আমার পিছনে কিছু লেখা দেখতে পাচ্ছ। এখানে আছে মেঘনাদ, বিভীষণ আর লক্ষণ। কবিতার মধ্যে এই তিনজনকে বিভিন্ন বিশেষণে বিশেষিত করা হয়েছে। এই বিশেষণগুলো তোমরা যদি আগে খাতার ভিতরে লিখে রাখতে পারো তাহলে তোমাদের কবিতাটা সলভ করতে আরো ইজি হয়ে যাবে। তাই আমি একটু সরে যাচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে এটা লিখে নিতে পারো, খাতায় নোট করে রাখতে পারো। দেখো, বোঝা যাচ্ছে তো? দেখো, আচ্ছা, তাহলে আমরা কবিতাটা শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট একটা গল্প বলতে চাই। সেটা হচ্ছে এই বিভীষণের প্রতি মেঘনাটা হচ্ছে তোমার যে রামায়ণ থেকে যে যতটুকু নেওয়া হয়েছে, অত পৌরাণিক কাহিনী আমাদের জানা দরকার নেই। আসলে হচ্ছে জটিল জিনিসটাকে ইজি করে একবারে সহজ করে উপস্থাপন করাটাই হচ্ছে মূলত আমার কাজ। আমি এটাকে কিভাবে, তোমরা হয়তো বা ইউটিউবে অনেক ভিডিও দেখতে পারছো যে বিভীষণের প্রতি মেঘনাদ কিভাবে সলভ করা হয়েছে, অনেক কঠিন ভাবে উপস্থাপন করছে, কিন্তু আমি তোমাদেরকে কিভাবে সহজে এটাকে উপস্থাপন করা লাগে আমি তোমাকে দেখাচ্ছি। বিভীষণের প্রতি মেঘনাদের ছোট্ট একটা কাহিনী আমি বলি। সেটা হচ্ছে এই বিভীষণের প্রতি মেঘনাদের মূলত কাহিনীটা হচ্ছে চাচা আর ভাতিজার কথোপকথন। এখানে ভাতিজা চাচাকে কিছু কথা বলছে, আবার চাচা ভাতিজাকে কিছু কথা বলছে। এখানে বিভীষণের প্রতি মেঘনাদ নিকুম্বিলা যজ্ঞাগারে যজ্ঞ করতেছিল, তার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। তা এই সময়ে কি করছে মেঘনাদ, বিভীষণ তার বিভীষণ লক্ষণের সাথে হাত মিলিয়ে কি করছে নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশের সুযোগ করে দিয়েছে। আর এই সুযোগটা করে দেওয়ার কারণে মেঘনাদ কি হচ্ছে অবাক হয়ে গেছে, এবং সে আশ্চর্যভাবে সে তার চাচাকে বলছে যে তুমি কিভাবে তার সঙ্গ নিলে। তাই এইটাই আর কি মূলত সেই কারণ। এই কথাগুলো নিয়ে মেঘনাদ কি করছে বিভীষণকে কটাক্ষ করে কিছু কথাবার্তা বলছে। এই কথাটাই হচ্ছে মূলত এই কবিতার আলোচ্য বিষয়। আচ্ছা, তাহলে আমি এই যে পিছনের জিনিসগুলো আমি মুছে নিয়েছি, এখন আমরা মূল টপিকে চলে যাব। এখানে বিভীষণের প্রতি মেঘনাদে দুইটা মা আছে। একটা মায়ের নাম হচ্ছে নিকষা, আরেকটা মায়ের নাম হচ্ছে সৌমিত্রা। এই নিকষার তিনটা সন্তান আছে। একটা হচ্ছে রাবণ, আরেকটা হচ্ছে কুম্ভকর্ণ, আরেকটা হচ্ছে বিভীষণ। ঠিক এখানে সৌমিত্রীর দুইটা ছেলে আছে, একটা নাম হচ্ছে রাম, আরেকটার নাম হচ্ছে লক্ষণ। এখন এই রাবণের একটা ছেলে আছে নাম যার মেঘনাদ। এই কবিতার মধ্যে সে হচ্ছে নায়ক। এখন স্বভাবতই রাবণের সাথে রামের যুদ্ধ, এখন এই রাবণের সাথে যে রামের যুদ্ধ, এখন এখানে এই বিভীষণ কি করছে, বিভীষণ হচ্ছে রাবণ যেহেতু বিভীষণের ভাই, এখানে বিভীষণের উচিত ছিল কি রাবণের পক্ষ নেওয়া,
কিন্তু ও পক্ষ নিছে কার? রামের পক্ষ নিছে। ও লক্ষণের হয়ে কাজ করছে। এখানে সে কি করছে? বিশ্বাসঘাতকতা করছে, তার স্বজাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে। তাই এখানে মূলত এই কাহিনীটা বলা হয়েছে। আরেকটা তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি যে বিভীষণের প্রতি মেঘনাদ চলে লিখেছে মাইকেল মধুসূদন দত্ত। সে তাকে একজন প্রথা বিরোধী লেখক বলা হয়, কারণ সে এখানে আমরা সবাই জানি যে রাবণ থাকে ভিলেন আর রাম থাকে হচ্ছে নায়ক। এখানে সে রামকে নায়ক ভিলেন বানাইছে আর রাবণকে নায়ক বানাইছে। তাহলে দেখো আরেকটা কথা, প্রথাগত একটা কথা প্রচলিত যে আমরা জানি যে ঘরের শত্রু বিভীষণ, এটা আমরা সবাই জানি। ঘরের শত্রু বিভীষণ এই কথাটা কিন্তু আমরা সবাই জানি। এখন ঘরের শত্রু বিভীষণ কেমন? কারণ এখানে দেখো রাবণের পক্ষ নেওয়া উচিত ছিল হচ্ছে বিভীষণের, কিন্তু সে বিভীষণ কি করছে? ওদের হয়ে কাজ করছে, লক্ষণের হয়ে কাজ করছে। তাহলে এখানে জিনিসটা কি হয়ে গেল? বিভীষণ কি করছে? তার স্বজাতির সাথে গাদ্দারি করছে। আর এই গাদ্দারি করার ফলে কি করছে? মেঘনাদ বিভীষণকে কটাক্ষ করে কিছু কথা বলছে। এই কথাগুলো হচ্ছে মূলত এই কবিতার মূল বিষয়বস্তু। তাহলে চলো শুরু করি আমরা কবিতা থেকে। দেখো, আচ্ছা শুরু করছি আমরা। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। অরিন্দম মানে হচ্ছে, অরি হচ্ছে শত্রু আর দম হচ্ছে যে দমন করা। তাহলে শত্রুকে দমন করে যে, এখানে অরিন্দম কিন্তু মেঘনাদকে বলা হয়েছে। তোমরা প্রথমেই দেখতে পারছো, যেগুলো নোট করছিলে সেখানে আছে মেঘনাদকে অরিন্দম বলা হয়। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, বিষাদ মানে হচ্ছে দুঃখের সহিত বলা। এতক্ষণে মেঘনাদ দুঃখের সাথে বলল, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। জানিনু শব্দের অর্থ এখানে জানি না, আর পশিল শব্দের অর্থ প্রবেশ করলো। রক্ষপুর বলতে রাক্ষসপুরীকে বোঝানো হয়েছে। মানে মেঘনাদ বলতেছে যে আমি জানি না কিভাবে লক্ষণ রাক্ষসপুরীতে প্রবেশ করলো। এখন সে তার চাচাকে বলছে, হায় তাত, তাত মানে হচ্ছে চাচা, হায় তাত উচিত কি তব এ কাজ। হায় চাচা, তোমার কি এই কাজটা করা উচিত হয়েছে? নিকষসতী তোমার জননী, তোমার মা নিকষসতী সহদর রক্ষ শ্রেষ্ঠ। এখানে আমরা কথার কথা বলি যে এখানে মেঘনাদ কিন্তু দেখো বিভীষণকে যে কীভাবে কটাক্ষটা করছে সেটা তোমরা বুঝতেই পারতেছো। আমরা অনেক সময় বলি যে কিরে, তোর বাবা এত ভালো নামি দামি একজন ব্যক্তি, এলাকায় এত নামডাক আছে, কিন্তু তুই তার ছেলে তুই এরকম একটা জঘন্য ধরনের কাজ কীভাবে করতে পারিস? তাই সেই মেঘনাদ কিন্তু এরকম টাইপের একটা কথা বলছে, নিকষা সতী তোমার জননী সহদর রক্ষ শ্রেষ্ঠ। শুলি শম্ভু নিপ কুম্ভকর্ণ সহদর রক্ষশ্রেষ্ঠ। তোমার আপন ভাই আছে রাবণ, রাক্ষস রাজা, যে রক্ষশ্রেষ্ঠ রাজা। শুলি শম্ভুনিপ কুম্ভকর্ণ, শুলি শম্ভুনি বলতে এখানে ত্রিশূলের দেবতাকে বোঝানো হয়েছে। ভাতৃপুত্র বাসব বিজয়ী, এখানে ভাতৃপুত্র মানে হচ্ছে ভাইয়ের ছেলে। আর ভাইয়ের ছেলে কে? ভাইয়ের ছেলে হচ্ছে মেঘনাদ। তাহলে মেঘনাদ কিন্তু বাসব বিজয়ী, মেঘনাদকে বাসব বিজয়ী বলা হয়, তোমরা প্রথমে যেটা দেখছিলাম। আর বাসব বিজয় বলতে দেবতার রাজা ইন্দ্রকে জয় করেছে যে। ভাই প্লিজ কি ইয়া করবেন, পজ করবেন। নিজ গৃহপথ তাত দেখাও তস্করে। নিজ গৃহপথ বলতে মানে কি? নিজের ঘরের পথ তুমি চোরকে দেখা দিচ্ছ। এখানে তস্কর শব্দ অর্থ কিন্তু চোর, তোমরা সাইডে দাগ দিয়ে লিখে রাখতে পারো চোর। দেখো কবিতার কিন্তু কবিতাগুলোর সাইডে এই পাশে কিন্তু হিউজ পরিমাণে জায়গা আছে। তোমরা কিন্তু চাইলে প্রত্যেকটার অর্থগুলোকে লিখে রাখতে পারো। এই কবিতার অর্থগুলো কিন্তু খুবই ইজি। এমনি কিন্তু পড়তে গেলে দেখা যাচ্ছে অনেক কঠিন বোঝা মনে হয়, কিন্তু আসলে কিন্তু খুবই ইজি। তাহলে চণ্ডালে বসাও আনি রাজার আলোয়। চণ্ডাল বলতে কিন্তু এখানে লক্ষণকে বুঝেছে। আর আমি আগেই বলছিলাম, তোমাদেরকে বলছি যে লক্ষণকে যত ধরনের নেগেটিভ ওয়ার্ড আছে সব ধরনের নেগেটিভ ওয়ার্ডে ডাকা হয়েছে, ইউজ করা হয়েছে লক্ষণের ক্ষেত্রে। এখানে চণ্ডাল বলতে নিচু শ্রেণীর লোকদেরকে বোঝায়। তাহলে চণ্ডালে বসাও আনি রাজার আলোয়, একটা রাস্তার লোককে, একটা নিচু শ্রেণীর লোককে তুমি রাজার আসনে বসাচ্ছ, কিন্তু নাহি গঞ্জি তোমা। এখানে আমি তোমাকে তিরস্কার করছি না, গঞ্জি মানে হচ্ছে তিরস্কার। তুমি সাইডে লিখে রাখতে পারো যে গঞ্জি মানে হচ্ছে তিরস্কার, তোমা মানে হচ্ছে তোমাকে। আমি তোমাকে তিরস্কার করছি না, গুরুজন তুমি পিতৃতুল্য, তুমি আমার গুরুজন হও, বাবার সমতুল্য। ছাড়োদার যাব অস্ত্রাগারে, এখানে বিভীষণকে বলতেছে যে তুমি দরজা ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব অস্ত্র আনতে। মানে সে যুদ্ধের প্রস্তুতির জন্য কি করছে? বিভীষণের কাছে একটা রিকোয়েস্ট করছে, পাঠাইব রামানুজে সমন ভবনে। এখানে পাঠাইব রামানুজে, রামানুজ মানে হচ্ছে রামের অনুজ, রামের অনুজ যে, আর রামের অনুজকে, রামের অনুজ হচ্ছে লক্ষণ। এখানে লক্ষণকে সমন ভবনে পাঠাবে। সমন ভবন মানে হচ্ছে নরকে বা জমালে, যেটাই বলো তোমরা। এখানে বলছে যে লক্ষণকে আজকে আমি নরকে পাঠাবো। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে।
লঙ্কার কলঙ্ক মানে এই যে লক্ষণ যে লঙ্কাপুরীতে প্রবেশ করে যে একটা কলঙ্কের দাগ লাগাইছে, এইটাকে কি করবে সে যুদ্ধের দ্বারা দূর করবে। ভঞ্জীব মানে হচ্ছে দূর করা, আহবে মানে হচ্ছে যুদ্ধ, যুদ্ধ করে কি করবে লঙ্কার কলঙ্কটা সে দূর করবে। এতটুকু বুঝতে পারছো? আমরা পরবর্তী পেজে চলে যাই। সো দেখো এখানে উত্তরিলা বিভীষণ, উত্তরিলা মানে হচ্ছে বিভীষণ উত্তর দিছে, উত্তরিলা বিভীষণ বলতে কিন্তু বিভীষণ উত্তর দিছে, তখনই কিন্তু মেঘনাদ কথাগুলো বলতেছিল, এখন কিন্তু কে বলছে? বিভীষণ বলছে। এই জিনিসগুলো তুমি একটু বুঝে নিবা। বিভীষণ বলছে বৃথা এ সাধনা ধীমান, ধীমান বলতে কিন্তু এখানে মেঘনাদকে বুঝাইছে। তোমরা দেখছিলা প্রথমেই যে ধীমান কিন্তু মেঘনাদকে বিশেষায়িত করছে ধীমান বলে। ধীমান মানে হচ্ছে জ্ঞানী, তোমরা সাইডে লিখে রাখতে পারো, ধীমান মানে হচ্ছে জ্ঞানী। বৃথা এ সাধনা, কোন সাধনা? সাধনা হচ্ছে বিভীষণের কাছে যে মেঘনাদ রিকোয়েস্ট করছিল যে তুমি দরজা ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাবো অস্ত্র আনতে, কিন্তু সেই সুযোগটা মেঘনাদ কিন্তু বিভীষণ কিন্তু মেঘনাদকে দেয়নি। তাই সে বলতেছে যে বৃথা এ সাধনা ধীমান। রাঘব দাস আমি, রাঘবের দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব? আমি রাঘবের দাস মানে হচ্ছে রাম আর লক্ষণের দাস, আমি কি কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, তাদের বিরুদ্ধে কিভাবে যাব? রক্ষিত অনুরোধ। উত্তরিলা কাতরে রাবণী, রাবণী কি করলো? রাবণী বলতে কিন্তু এখানে মেঘনাদকে বুঝেছে। তোমরা কিন্তু এই যেখানে আবার অবলিক দিয়ে মেঘনাদ লিখে রাখতে পারো। এখানে প্রথমেই তোমরা যেটা নোট করে রাখছিলা সেখানে তোমরা সবগুলো পেয়ে যাবা, এই বিশেষণগুলো পেয়ে যাবা। এগুলো পরীক্ষাতে প্রায় সময় এই নামগুলো কিন্তু ইউজ করা হবে, তোমরা এগুলো বোঝার চেষ্টা করবে। আচ্ছা, উত্তরিলা কাতরে রাবণী, মেঘনাদ কী করলো? খুব দুঃখের সহিত সে উত্তর দিল, হে পিতৃব্য মানে হে বাবার সমান বা চাচাকে বলছে, যে বিভীষণকে বলছে যে হে চাচা, তব বাক্যে ইচ্ছি মরিবারে, তব মানে হচ্ছে তোমার, তোমার এই কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করছে। এখন কোন কথা শুনে? এই যে বিভীষণ বলছে যে আমি রাঘবের দাস, এই কথাটা শুনে কী করছে? মেঘনাদের মরে যেতে ইচ্ছা করতেছে। কেন? কারণ বিভীষণকে এখানে মেঘনাদ কিন্তু অনেক উচ্চ মর্যাদা দিচ্ছে, উচ্চ বংশের লোক বিভীষণ, সে কিভাবে এরকম নিচু শ্রেণীর লোকদের সাথে গিয়ে হাত মিলায়। এই কথাটা শুনে যখন শুনলো যে রাঘবের দাস তিনি, তাই সে মানে মেঘনাদ বলছে যে আমার মরে যেতে ইচ্ছা করতেছে তোমার এই কথা শুনে। রাঘবের দাস তুমি, কেমনে ও মুখে আনিলে এ কথা? কিভাবে এই কথা তুমি মুখে আনলে? তাপ, তাপ মানে হচ্ছে চাচা, তার কহতা দাসেরে, এই দাসকে তুমি বলো কিভাবে এই কথাটা তুমি মুখে আনলে। এখানে দাস কিন্তু বলতে মেঘনাদকে বুঝেছে, প্রথমে লিখছিলা তোমরা যেটা লিখছিলা সেটাকে, সেখানে দাসও আছে। এখানে মেঘনাদ কিন্তু নিজেকে অনেক নিচুভাবে দেখছে, সে কিন্তু তাকে বড় ভাবে নেই। কহতা দাসের স্থাপিলা বিদুরে বিধি স্থানুর, স্থাপিলা বিদুরে বিধি স্থানুর ললাটে, পরি কি ভূতলে শশীযান গড়াগড়ি ধুলায়। এখন দেখো তো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে এটার মানেটা কিন্তু স্ক্রিনে চলে আসছে। বিধাতা চাঁদকে আকাশে স্থাপন করেছে, সেই চাঁদ কি কখনো মাটিতে গড়াগড়ি খায়? এখানে কিন্তু চাঁদের সাথে কিন্তু বিভীষণকে তুলনা করা হয়েছে। দেখো মেঘনাদ কিন্তু বিভীষণকে অনেক রকমভাবে ইমপ্রেস করার চেষ্টা করতেছিল, কিন্তু বিভীষণ কিন্তু শেষ পর্যন্ত মেঘনাদের সঙ্গ দেয়নি। আচ্ছা, স্থাপিলা বিদরে বিধাতা চাঁদকে আকাশেই স্থাপন করছে, সেই চাঁদ কি কখনো মাটিতে এসে গড়াগড়ি খায়? তাহলে দেখো তো, চাঁদ চাঁদ আকাশে চাঁদকে অনেক সুন্দর দেখা যায়, চাঁদ যদি এখন যদি মাটিতে এসে যদি গড়াগড়ি খায় তাহলে কি চাঁদের মান সম্মানটা থাকবে? থাকবে না। এখানে ঠিক তেমনভাবে বলছে যে বিভীষণ হচ্ছে এত উচ্চ বংশ মর্যাদার একজন লোক, সে যদি এরকম নিচু শ্রেণীর সাথে লোকদের সাথে যদি হাত মিলায় তাহলে তার মর্যাদাটা কোথায় যাবে? সেই ক্ষেত্রে এটা বলা হয়েছে, হে রক্ষরতী ভুলিলে কেমনে কে তুমি। হে রক্ষরতী, এই রক্ষরতীও কিন্তু বিভীষণকে বোঝানো হয়েছে। বিভীষণের যে বিশেষণটা আছে সেখানে তুমি দেখতে পারবা যে বিভীষণকে রক্ষরতীও বলে আখ্যায়িত করা হয়েছে। হে রক্ষরতী ভুলিলে কেমনে কে তুমি, তুমি কিভাবে ভুলে গেলে যে তুমি কে? জন্ম তোমার কোন মহাকুলে, কোন মহাকুলে তোমার জন্ম হয়েছে, এটা তুমি কিভাবে বললে? কে বা সে অধম রাম, এই রাম কে? তুমি যে রামকে এত প্রাধান্য দিচ্ছ, এই রাম কে? রামকে তো মানে আমি হাতের গণাই ধরি না, তুমি এই রামকে এত এত প্রাধান্য দিচ্ছ কেন? মানে সে মেঘনাদ কিন্তু রামকে এভাবে বললো কথাটা। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে, যায় কি সে কবু প্রভু পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটার মানেটা কিন্তু স্ক্রিনে চলে আসছে, সেটা হচ্ছে স্বচ্ছ সরোবরে। স্বচ্ছ সরোবর বলতে কিন্তু এখানে স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে, পঙ্কজ কাননে মানে হচ্ছে পদ্মবনে। আচ্ছা, পদ্মবনের স্বচ্ছ পানিতে খেলা করে
কে? রাজহংস স্বচ্ছ পানিতে খেলা করে। সে কি কখনো কাদা পানি বা শ্যাওলায় গিয়ে খেলা করে? না, অবশ্যই না। তাহলে এখানে দেখো তো, এখানে যে পদ্মবনের যে রাজহংস, এটাও কিন্তু বিভীষণকে বুঝাইছে। মানে বিভীষণকে অনেক রকমভাবে সে ইমপ্রেস করার চেষ্টা করতেছিল, কিন্তু বিভীষণ কিন্তু তার কোনো কথাই রাখে নাই। রাজহংস পঙ্কজ কাননে পদ্মবনে, আচ্ছা পদ্মবনে কি করে? রাজহংস খেলা করে। সে কি কখনো কাদা পানিতে, পঙ্কিল সলিলে মানে হচ্ছে কাদা পানি, কাদা পানিতে আর শৈবাল দলের ধাম মানে কি শ্যাওলাতে গিয়ে কি কখনো খেলা করে? অবশ্যই না। তাহলে দেখো তো তারপরে লাইনটা, মৃগেন্দ্র কেশরী কবে? মৃগেন্দ্র কেশরী মানে হচ্ছে তোমার এখানে সিংহকে বোঝানো হয়েছে, যে সিংহর যে কেশ থাকে তার কেশের কারণে তাকে মৃগেন্দ্র কেশরী বলা হয়েছে। হে বীর কেশরী সম্বাসে শ্রীগালে, শ্রীগালে মানে হচ্ছে শিয়াল, সম্বাসে শ্রীগালে মিত্রভাবে মানে কি তুমি সিংহ কি কখনো শিয়ালের সাথে বন্ধুত্ব করে? অবশ্যই করে না। এখানে মেঘনাদ কিন্তু বিভূষণকে বলছে যে তুমি বীরকেশরী, তুমি কিভাবে বীরকেশরী হয়ে তুমি শ্রীগাল মানে কি শিয়ালের সাথে গিয়ে তুমি বন্ধুত্ব করো? এটাকে এখানে সিংহ আর শিয়ালের সাথে তুলনা করা হয়েছে, লক্ষণ আর হচ্ছে বিভীষণকে। আচ্ছা, অজ্ঞ দাস, এখানে অজ্ঞ দাস মানে মেঘনাদ নিজে অজ্ঞ। বিজ্ঞতম তুমি, অবেদিত নহে কিছু তোমার চরণে মানে কি তুমি বিজ্ঞ। এখানে মেঘনাদ বলতেছে যে আমি অজ্ঞ, তুমি বিজ্ঞ, অবেদিত নহে কিছু তোমার চরণে, তোমার কিছু অজানা নয়। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, এই ক্ষুদ্রমতি মানে লক্ষণ হচ্ছে একটা ক্ষুদ্রমতি মানুষ, সে লক্ষণ। নহিলে অস্ত্রহীন যোধে কি সে সম্মদে সংগ্রামে, একটা ক্ষুদ্রমতি মানুষ লক্ষণ। এখানে সে লক্ষণ কিন্তু তার নিজের কাপুরুষের পরিচয় দিছে। নইলে অস্ত্রহীন যোধে কি সে সম্মদে সংগ্রামে, অস্ত্রহীনভাবে কি একজনকে সে মানে যুদ্ধে আহ্বান জানাতে পারে? এখানে কিন্তু মেঘনাদ কিন্তু সম্পূর্ণ অস্ত্রহীনভাবে ছিল, সে নিকুম্বিলা যজ্ঞাগারে যে যজ্ঞ করছিল, এমন সময়ে লক্ষণ একবারে যুদ্ধের প্রস্তুতি নিয়ে কিন্তু হাজির হয়েছে মেঘনাদকে বধ করবে বলে। আর তাই সেই লক্ষণ মেঘনাদ কিন্তু তাই এই কথাটা বললো যে অস্ত্রহীন যোধে কি সে সম্মদে সংগ্রামে। কহ মহারথী, একই মহারথীর প্রথা, মহারথী কিন্তু আবার বিভীষণকে বুঝাইছে, তোমরা দেখবা লিখে রাখতে পারো যে মহারথী শব্দ বিভীষণকে বুঝাইছে। কহ মহারথী, একই মহারথীর প্রথা, নাহি শিশু লঙ্কাপুরে, এমন কোনো শিশু নাই লঙ্কাপুরে, শুনি না হাসিবে এ কথা শুনে হাসবে। এমন কোনো শিশু নাই যে এই কথা শুনে হাসবে না। কোন কথা? ওই যে লক্ষণ কি করছে, নিরস্ত্র একজন লোককে কি যুদ্ধে আহ্বান করতেছে। এটা আসলে একটা হাসির কথা। যুদ্ধ কখন হয়? যখন উভয় পক্ষকে যুদ্ধের প্রপারলি প্রস্তুতি নিয়ে আসে, তখন কিন্তু যুদ্ধ হয়। এখানে একজন যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখছে, আরেকজন হচ্ছে কি কোনো মানে যুদ্ধের প্রস্তুতি নাই, নিরস্ত্রভাবে বসে আছে, তাকে যুদ্ধে আহ্বান জানাচ্ছে। এই কথাটা কি শুনে যে কোনো শিশুই হাসবে, সেই কথাটা বলা হয়েছে। ছাড়ো পথ আসিব ফিরিয়া এখনই, এখানে ছাড়াও পথ বলতে কিন্তু আবার মেঘনাদ বিভীষণকে বলছে যে তুমি পথ ছেড়ে দাও, আমি এখনই ফিরে আসছি, অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে আমি এখনই ফিরে আসছি। দেখিব আজি কোন দেব দলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি মানে কি? এখানে দেখো আমরা একটা কথা বলি, রাস্তায় আমরা প্রায় সময় দেখি যে ঝগড়া হইলে একজন কিন্তু বলতেছে আরেকজনকে যে দেখবো আজকে তোর কে এসে বাঁচায়, তোর কোন ভাই এসে তোর আজকে বাঁচায়, এটা আমি আজকে দেখবো। এরকমভাবে কিন্তু আমরা রাগের মাথায় কিন্তু অনেক কিছু বলি। ঠিক তেমনভাবে এখানে এই কথাটা বলা হয়েছে যে দেখিব আজি কোন দেবদলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি মানে কি কোন দেবদল আজকে আমার বিমুখে যায়, আমি এটা দেখব। সৌমিত্রী কুমতি মানে হচ্ছে সৌমিত্রার খারাপ ছেলে, কুমতি মানে হচ্ছে খারাপ ছেলে, সাইডে লিখে রাখতে পারো তোমরা। দেব দ্বৈত নররণে সচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ, রক্ষশ্রেষ্ঠ কে? রক্ষশ্রেষ্ঠ হচ্ছে বিভীষণের বড় ভাই রাবণকে বলা হয়েছে রক্ষশ্রেষ্ঠ। মানে কি বোঝানো হয়েছে যে কত দেব দৈত্য মানুষের সাথে আমরা যুদ্ধ করছি, সেটা সচক্ষে দেখছে রক্ষশ্রেষ্ঠ। পরাক্রমে দাসের মানে কি মেঘনাদ কত দেব দৈত্য নরের সাথে মানে কি কত দেব দৈত্য মানুষের সাথে কিন্তু যুদ্ধ করছে, এটা কিন্তু সে সচক্ষে দেখছে। কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে, এখানে হেন বলতে এত, হেন মানে হচ্ছে এত, এখানে সাইডে তোমরা লিখে রাখতে পারো। আচ্ছা সাইডে তোমরা লিখে রাখতে পারো হেন মানে হচ্ছে এত। কি দেখি ডরিবে এ দাস মানে কি আমি কি দেখে ভয় পাবো, এ দাস মানে দাস বলতে কিন্তু মেঘনাদ নিজেকে বুঝেছে। আমি কি দেখে ভয় পাবো, হেন এত দুর্বল মানবে মানে ওকে এত দুর্বল মানবো। নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগলভে পশিল দম্ভি,
মানে কি নিকুম্বিলা যজ্ঞাগারে যে মেঘনাথ যজ্ঞ করছিল বা পূজা করছিল, অগ্নিদেবতার যে পূজা করছিল, এখানে কি করছে, লক্ষণ কিন্তু পৌঁছেছে। এখানে দম্বি বলতে কিন্তু লক্ষণকে বুঝাইছে। দেখছো, তোমাদেরকে আমি প্রথমে বলছিলাম যে লক্ষণকে যত ধরনের নেগেটিভ ওয়ার্ড দ্বারা বলা যায় তত ধরনের নেগেটিভ ওয়ার্ড ইউজ করছে লক্ষণের ক্ষেত্রে। এখানে দম্বি বলতেও কিন্তু লক্ষণকে বুঝেছে। আর পশিলা মানে প্রবেশ করা, তোমরা সেটা জানো। এখন দেখো প্রগলভে পশিল মানে কি, প্রগলভে পশিল মানে সহজেই প্রবেশ করা বা নির্ভীক চিত্তে। প্রগলভে মানে হচ্ছে নির্ভীক চিত্তে বা ভয়হীনভাবে যে প্রবেশ করে। এখানে লক্ষণের মনে কোনো ভয়ই ছিল না, একবারে নির্ভয়ভাবে কী করছে, সে নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করছে। আজ্ঞা করো দাসে, তুমি আমাকে আদেশ দাও শাস্তি নরাধমে। এই নরাধম মানে কি, এখানে লক্ষণকে বুঝেছে যে এই নরাধমকে আমি শাস্তি দেবো, তুমি আমাকে আদেশ করো, আমি নরাধমকে শাস্তি দেবো। এখানে এর কথাটা কে বলছে, মেঘনাথ বিভীষণকে বলছে যে আজ্ঞা করো দাসে, এই দাসকে তুমি আজ্ঞা করো, আমি নরাধমকে শাস্তি দিব। তব জন্মপুরে, তব জন্মপুরে মানে কি, তোমার জন্মপুরে। তাত, তাত মানে হচ্ছে চাচা, পদার্পণ করে, তোমার জন্মপুরে চাচা পদার্পণ করে বনবাসী। আচ্ছা আচ্ছা, আমরা ওই পেজে পড়ছিলাম যে তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী। এখানে এই বনবাসী বলতেও কিন্তু লক্ষণকে বুঝেছে। দেখছো, লক্ষণকে মানে কত রকমের মানে খারাপ ভাষা ইউজ করা হয়েছে, ওকে বনবাসী বানাইয়া দিছে একবারে। আর ওকে আমি আগে বলছি যে ওকে সব ধরনের নেগেটিভ ভাষা ইউজ করা হয়েছে ওকে, ওর ক্ষেত্রে। আচ্ছা, হে বিধাত, হে বিধাত বলতে কিন্তু এখানে বিভীষণকে বলছে যে হে বিধাত, নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য। নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, এটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এটার মানেটা কি, স্বর্গীয় বাগানে ভ্রমণ করেছে, স্বর্গীয় বাগানে ভ্রমণ করেছে কি দুরাচার দৈত্য। ভ্রমে মানে হচ্ছে ভ্রমণ করা। আচ্ছা, নন্দন কাননে মানে স্বর্গীয় বাগান। আচ্ছা, দুরাচার দৈত্যও কিন্তু এখানে লক্ষণকে বুঝাইছে। আচ্ছা, তাহলে কি বুঝতে পারলাম আমরা, এখানে কিন্তু লক্ষণ মেঘনাথ কিন্তু বলতেছে যে তুমি আমাকে আজ্ঞা করো বা আদেশ দাও, আমি এই নরাধমকে শাস্তি দিব এখনই। তোমার জন্মপুরে কিভাবে এই বনবাসী প্রবেশ করতে পারে। হে বিধাত, তুমি এই নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য মানে কি, এই স্বর্গীয় বাগানের ভিতরে ভ্রমণ করতেছে দুরাচার দৈত্য। প্রফুল্ল কমলে কীটবাস, প্রফুল্ল কমলে কীটবাস। সাধারণত আমরা ফুল কিন্তু খুবই সুন্দর, সেই ফুলের ভিতরে যদি পোকা দেখা যায় তাহলে কিন্তু ফুলের সৌন্দর্যটা আর থাকে না। এখন দেখো তো, এখানে প্রফুল্ল কমলে কীটবাস বলতে তাজা ফুলে পোকা ধরেছে এমন কথা বোঝানো হয়েছে। তার মানে কি, লঙ্কাপুরীকে এখানে তাজা ফুলের সাথে তুলনা করছে, আর সেই লঙ্কাপুরীতে প্রবেশ করছে কি কীটবাস। এই কীটবাসে কিন্তু লক্ষণকে বুঝেছে। তোমরা আগে যেটা নোট করছিলে সেখানে লেখা আছে কীটবাস লক্ষণকে বুঝেছে। কহ তাত সহিব কেমনে হেন অপমান আমি। হেন বলতে এত বোঝানো হয়েছে, হেন মানে হচ্ছে এত, মানে কি চাচা তুমি আমাকে বলো আমি কিভাবে এত অপমান সহ্য করব। ভাতৃপুত্র তব, ভাতৃপুত্র তব তোমার ভাইয়ের ছেলে হয়ে আমি কিভাবে এত অপমান সহ্য করব। তুমিও হে রক্ষমণি, হে রক্ষমণি বলতে কিন্তু এখানে বিভীষণকে বুঝেছে। তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে মানে কি, তুমিও কিভাবে এই অপমান সহ্য করতেছ। আচ্ছা, মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি, মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি মানে কি, আমরা সিনেমাতে দেখতে পারতাম যে যদি কোনো দেখতাম যে গ্রামের ভিতরে একটা লোককে যদি সাপে কামড় দিত, তখন কিন্তু ওঝা আসতো, আয়সা কিন্তু সেখানে কী করতো, বিভিন্ন মন্ত্রের মাধ্যমে সে বিন বাজা কিন্তু যে সাপটা তাকে মানে কাটছিল তাকে কী করতো, আহ্বান করে সেখানে নিয়ে আসতো। সাপটা কী করতো, তখন এতগুলো মানুষের মাঝে কী করতো, মাথাটাকে নত করে কিন্তু ঢুকতো, সে কিন্তু মাথা নত করে ঢুকতো। তাহলে দেখো তো, এখানে ঠিক এই নম্র শির বলতে, নম্র মানে হচ্ছে নত আর শির মানে হচ্ছে মাথা। এখানে মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি বলতে বোঝানো হয়েছে যে মলিন বদল লাজে। এখানে বিভীষণ কি করছে, নম্র শির ফণি মানে মাথা নত করা সাপের মতো মাথা নিচু করে লজ্জায়, লাজে মানে কি লজ্জায়, উত্তরিলা রথি রাবণ অনুজ মানে কি মেঘনাথকে উত্তর দিচ্ছে। আচ্ছা, মেঘনাথকে উত্তর দিচ্ছে। লক্ষ্মী রাবণ আত্মজে মানে কি মেঘনাথকে লক্ষ্য করে উত্তর দিচ্ছে। আর রাবণ অনুজ মানে কি, রাবণ অনুজ মানে হচ্ছে বিভীষণ। আর লক্ষ্মী রাবণ আত্মজে মানে কি, রাবণ আত্মজে মানে হচ্ছে মেঘনাথ। এই জিনিসগুলো কিন্তু তোমরা মাথায় রাখবা। এই যে সিনোনিম ওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু মানে ওদেরকে যে বিশেষণ যেগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখবা। উত্তরিলা রথি রাবণ অনুজ মানে কি বিভীষণ, লক্ষ্মী রাবণ আত্মজে। বিভীষণ কি করলো, রাবণকে লক্ষ্য করে বলল নহি দোষী আমি, আমি দোষী না বৎস।
বৃথা বর্ষ মোরে, তুমি শুধু শুধুই আমাকে তিরস্কার করছো। বৃথা বর্ষ মোরে তুমি শুধু শুধু আমাকে তিরস্কার করছো। নিজ কর্মদোষে হায় মজাইলা, মজাইলা মানে হচ্ছে বিপদগ্রস্ত, তোমরা সাইডে লিখে রাখতে পারো, মজাইলা মানে হচ্ছে বিপদগ্রস্ত। আচ্ছা, নিজ কর্মদোষে মজাইলা মানে কি তোমার নিজের কর্মদোষে তুমি এই কনক লঙ্কা রাজা, মানে কি তোমার নিজের কর্মের দোষে এই লঙ্কা রাজ্যকে তুমি বিপদগ্রস্ত করছো। মজিলা আপনি মানে কি তুমি নিজেও বিপদগ্রস্ত হইছো। বিরত সতত পাপে দেবকুল মানে কি, মানে দেবতারা সর্বদা কি পাপ মুক্ত থাকে বা পাপ থেকে বিরত থাকে। এবে, এবে মানে হচ্ছে এখন, এখন পাপপূর্ণ লঙ্কাপুরী, লঙ্কাপুরী কিন্তু এখন পাপে পূর্ণ। প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কা এ কাল সলিলে, তোমরা স্ক্রিনে দেখতে পারবা যে এখন লেখা আছে এই লাইনটার মানেটা যে মহাপ্রলয়ের সময় বা দুর্যোগের সময়, ভূমিকম্পের সময় পৃথিবীর যে অবস্থাটা হয়, একবার পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যায়, পৃথিবী যে লণ্ডভণ্ড হয়ে যায়, এখানে ঠিক তেমন কথা বলা হয়েছে যে লঙ্কাপুরীও ঠিক সেই মহা বিপদেই বিপদের দিনটাকে এখন কিন্তু সে অতিক্রম করতেছে। প্রলয়ে যেমতি মানে কি দুর্যোগে যেমন, যেমতি মানে হচ্ছে যেমন, যেমন বসুধা, বসুধা মানে কি, বসুধা মানে হচ্ছে পৃথিবী, ডুবিছে লঙ্কা এ কাল চলিলে, এই মহা বিপদের সময় কি লঙ্কা ডুবে যাচ্ছে এই দুর্যোগের সময়। আচ্ছা, রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী তেই আমি, তেই মানে হচ্ছে এজন্য, মানে কি সেই জন্যই কি আমি, এই জন্যই আমি রাঘবের আশ্রয় গ্রহণ করেছি। পরদোষে কে চাহে মজিতে, মানে কি পরের দোষে কে চায় বিপদগ্রস্ত হইতে। রুশিলা বাসব ত্রাস, রুশিলা মানে হচ্ছে রাগান্বিত হওয়া, এখানে তুমি সাইড দিয়ে লিখে রাখতে পারো যে রাগান্বিত হওয়া। রুশিলা বাসব ত্রাস, এখানে বাসব ত্রাসকে, হ্যাঁ বাসব ত্রাস মানে হচ্ছে মেঘনাথ, তোমরা আগের যেগুলো নোট করে রাখছিলে সেখানে আছে, বাসব ত্রাস মানে হচ্ছে মেঘনাথকে বুঝাইছে। মেঘনাথ রাগান্বিত হয়েছে, এমনকি এমনভাবে রাগান্বিত হয়েছে, কি বা কীরকম রাগান্বিত হয়েছে। গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি, মানে কি মানে গভীর রাতে তোমার আকাশে যেমন নিশীথে মানে কি আকাশে যেমন মেঘের গর্জন হয়, মেঘের গর্জন হয় সেরকম আওয়াজ, সেরকম আওয়াজে কি করছে সে রাগান্বিত হয়েছে, সেরকমভাবে সে জিমুতেন্দ্র কবি মানে কি মেঘের বর্জন বা আওয়াজকে বুঝাইছে। কহিলা বীরেন্দ্র বলি, বীরেন্দ্র বলিকে, বীরেন্দ্র বলি মানে কি মেঘনাথ, হ্যাঁ বীরেন্দ্র বলি মানে হচ্ছে মেঘনাথ। মেঘনাথ বলছে ধর্মপদগামী, তুমি একটা ধার্মিক লোক, হে রাক্ষস রাজানুজ, রাক্ষস রাজানুজকে, রাক্ষস রাজানুজ মানে হচ্ছে বিভীষণ, তোমরা সাইড দিয়ে লিখে রাখতে পারো চাইলে, এটা কিন্তু তোমরা প্রথমে নোট করে রাখছিলা, সেখানে আছে দেখে নিবা। হে রাক্ষস রাজানুজ বিখ্যাত জগতে তুমি, মানে কি তুমি জগতে বিখ্যাত, কোন ধর্মমতে কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি, মানে কি এই যে মানে কোন নীতিতে আছে, কোন নীতিতে আছে বা কোন ধর্মমতে আছে তুমি আমাকে বলো। এই যে তুমি এই যে জ্ঞাতিত্ব ভ্রাতৃত্বের সম্পর্কটাকে একবারে ছিন্ন করে দিলা, একবার পরিত্যাগ করে দিলা, এটা কোন ধর্মে আছে তুমি আমাকে বলো, এই কথাটা এখানে মূলত এখানে বুঝেছে। আচ্ছা, তারপর দেখো শাস্ত্রে বলে, মানে শাস্ত্রে বলে বলতে এখানে যে প্রবাদ বাক্য আছে বা প্রচলিত আছে কোনো কিছু। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন গুণহীন স্বজন, মানে কি গুণবান যদি পরজন মানে পর, সাপোজ ধরো আমার বন্ধু কিন্তু আমার পর, কিন্তু আমার আপন ভাই কিন্তু ও কিন্তু আমার আপন। এখন আমার বন্ধু যদি গুণবান হয়, ও যদি অনেক গুণের অধিকারী হয়, গুণহীন স্বজন আমার ছোট ভাই যদি, আমার আপন ভাই যদি মানে নির্গুণ হয়, ওর যদি কোনো গুণ না থাকে, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, মানে কি তবুও আমার আপন ভাই শ্রেয়। কেন? কারণ কি গুণবান যদি পরজন, মানে কি আমার বন্ধু যদি গুণবানও হয়, যতই গুণীর অধিকারী হোক, গুণহীন স্বজন মানে কি আমার আপন ভাই যদি গুণহীন হয় বা ওর যদি কোনো গুণ না থাকে, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, মানে কি তথাপিও আমার ওই নির্গুণ ভাই ভালো। এখানে পর সদা মানে কি পর সর্বদা পরেই থাকে, সে কখনো আপন হয় না। এখানে কিন্তু মেঘনাথ কিন্তু বিভূষণকে একটু ইমপ্রেস করছিল, কিন্তু তাও কিন্তু সে শেষ পর্যন্ত তার সঙ্গ দেয়নি। এটা খুবই দুঃখের একটা বিষয়, চাচা হয়ে ভাতিজার সাথে খুবই বড় একটা বিশ্বাসঘাতকতা করছে। আচ্ছা, তারপর লাইনটা দেখো, এ শিক্ষা কোন শিক্ষা? ওই যে কোন নীতি অনুসারে এই আত্মীয়তার সম্পর্কটাকে সে ছিন্ন করেছে, এই শিক্ষাটাকে বলা হয়েছে এ শিক্ষা। হে রক্ষরব কোথায় শিখিলে, তুমি এ শিক্ষা কোথায় শিখিলে? হে রক্ষরব বলতে কাকে বুঝেছে? বিভীষণকে বুঝেছে। গুড, বিভীষণকে বুঝেছে। তাহলে দেখো তো কোথায় শিখিলে, তুমি এই শিক্ষাটা কোথায় শিখছো?
বৃথা কিন্তু বৃথা গঞ্জি তোমা, মানে কি গঞ্জি বলতে তোমরা আগে জানতে পারছো যে গঞ্জি মানে তিরস্কার করা, তোমা মানে তোমাকে তোমাকে আমি শুধুই তিরস্কার করছি, তোমাকে আমি শুধুই তিরস্কার করছি। হেন বসবাসে, হেন বসবাসে সহবাসে মানে কি, হেন মানে হচ্ছে এত, এত সহবাসে মানে কি, মানে তোমার সহ বলতে বন্ধু বুঝাইছে, যে বন্ধুদের সাথে মিশছে। হেন সহবাসে হে পিতৃব্য মানে হে চাচাকে বুঝাইছে। বর্বরতা কেন না শিখিবে, মানে কি হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, মানে কি তুমি যাদের সাথে চলো, আমরা একটা কথা বলি যে তুই চলো খারাপ ছেলেদের সাথে, তাহলে তোর থেকে তো অবশ্যই খারাপ আচরণই আমাদের মানে প্রত্যাশিত, তোর কাছ থেকে খারাপ আচরণ ছাড়া আমরা ভালো কোনো আচরণ আশা করতে পারি না, মানে যেহেতু তুই খারাপদের সাথে চলস। এখানে ঠিক তেমনভাবে বলছে তার চাচাকে যে তুমি চলো লক্ষণের মতো একটা নিচু মানুষের সাথে, তাহলে তুমি এরকম বর্বরতা কেন না শিখিবে, মানে এরকম বর্বরতা তোমার কাছ থেকে আশা করা যায় স্বাভাবিক। ওকে, দেখো তাহলে গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি, সহ বলতে কিন্তু এখানে বন্ধু বুঝাই নিয়েছে, নিচে লিখে রাখছি আমি, তুমিও তোমরা চাইলে লিখে রাখতে পারো। এই কবিতার সাইডগুলোতে কিন্তু হিউজ পরিমাণে জায়গা আছে, এখানে দেখো হিউজ পরিমাণে জায়গা আছে, তোমরা চাইলে এগুলো লিখে রাখতে পারো, মানে মানেগুলো অর্থগুলোকে লিখে রাখতে পারো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে অনেক। তাহলে তো যার গতি যত নিচ সে তো তত তার দুর্মতি, সে তো নিচ সে দুর্মতি, মানে কি তার বন্ধু তো তত নিচু হবেই। এটাই মূলত এই কবিতার মূল কথা ছিল। আসলে মেঘনাথের সাথে কিন্তু অনেক বড় ধরনের একটা বিশ্বাসঘাতকতা করছিল তার চাচা, এটা তোমরা এই কবিতাতে বুঝতে পারছো। আর এই কবিতা সম্পর্কে আমি যে লাইনগুলো বুঝাইলাম তোমাদেরকে, লাইনের যে অর্থগুলো বুঝাইলাম, এগুলো তোমাদের কেমন লাগছে এবং কতটুকু সহজ লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর যদি কোনো লাইন যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করবা, আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর এভাবেই সাপোর্ট করে যাও তোমরা ইনভেশনস এডুকেয়ারকে, তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে আমরা অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ। আর তুমি যদি এইচএসসি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে মাস্ট বি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে রাখতে পারো, কারণ আমাদের পরবর্তী আপডেট পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটাকে তুমি ক্লিক করে রাখতে পারো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।